বর্তমানে বাংলাদেশের মোস্ট হাইপড ডিভাইস Realme C75 এই ডিভাইসটার স্পেশালিটি পার্টেনে ঢোকে না, মানে কোনোভাবেই ঢোকে না, এমন একটা বিষয় আমরা দেখলাম। বাট শুধু কি তাই দেখেই আপনি কিনবেন? ওটা তো আসলে একটা ফোনের সবকিছু বিচার গুণ করা যায় না ওটা দেখে, তাই না? এটার পারফরমেন্সের কি অবস্থা, ক্যামেরার কি অবস্থা, ব্যাটারির কি অবস্থা, ডিসপ্লের কি অবস্থা, দাম ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। Realme C75 বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে দুইটা ভেরিয়েন্টে, 8/256 8/128GB। এই ভেরিয়েন্টের দাম হলো গিয়ে 19,999 টাকা, পরবর্তী ভেরিয়েন্ট 22,999 টাকা, 20,000 আর 23,000, এটা হচ্ছে বিষয়। এখন এই ডিভাইসটা যদি দেখতে যাই, দেখতে বর্তমান সময়ের স্মার্টফোনগুলোর মতোই ডিজাইন, প্রায় অলমোস্ট সিমিলার। রিয়ার প্যানেলটাতে আমরা গ্লাসের মতো একটা কিছু দেখবো, এটা যদিও গ্লাস না প্লাস্টিকই, বাট ফ্রস্টেড হওয়াতে এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট পড়লেও খুব একটা দেখা যায় না, মানে খুব কম দেখা যায় আর কি। আর জিনিসটা ধরতেও ভালো লাগতেছে, ট্রু। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, যেখানে আমরা দেখছি যে আমাদের হাতে যে কালার ভেরিয়েন্টটা রয়েছে এটা বেশ সুন্দর, গোল্ডেন কালার দেওয়া রয়েছে আর কি, দেখতে ভালো লাগতেছে। আর ক্যামেরা মডিউলটা দেখলে আপনার মনে হবে তিনটা ক্যামেরা, এবং আসলে দুইটা ক্যামেরা আছে এখানে, প্লাস সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে এই সাইডটাতে, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আর কি নেই। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সাইড মাউন্টেড, পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক আছে, এটা প্রত্যেকবারই পারফেক্টলি রিড করতে পারছে। শক্তপোক্তের বেলায় এই ফোন মোটামুটি ভালোই শক্তপোক্ত, ডিউরেবল হবে বলে আশা করছি। একবার ড্রপ টেস্ট করেই দেখা যাক, খারাপ না। ওকে, আমরা যেটা করছিলাম যখন কক্সবাজারে গেলাম, এই ফোনটাও নিয়ে গেলাম এবং এইটাকে জেটস্কির সাথে বেঁধে পানিতে ফেলে আমরা বেশ কিছুক্ষণ জেটস্কি চালালাম, এবং ভাই পানিতে কিছুই হয় না এই জিনিসের। এটা সত্যি কথা যে হেভি পানির ফোর্সে এটার মাঝে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই। নর্মালি রেগুলার ইউজ হয়েছে, হঠাৎ করে ধরুন বৃষ্টি নেমে গেল, হেভি ফোর্সে পানি লেগে গেল, সমস্যা নেই। আবার একটু অনলাইন ঘাটিয়ে দেখলাম এটাতে নাকি মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশনও রয়েছে, তো যেটা তো বেশ শক্তপোক্ত হওয়ার এই কথা আর কি। বাট এইটা একদম শিওর না যে ওই টার্গেট টাইপের প্রেশার নিতে পারবে কিনা। সে যাই হোক, এটার ওজন হলো গিয়ে 196 গ্রামের মতো, তো ওয়েট মোটামুটি ওকে। ওয়েট ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় নাই, সামনের দিকটাতে একটু যে বেশি ভারী, এই দিকটাতে, দ্যাটস ইট। আচ্ছা, ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ IPS LCD প্যানেল, যেখানে 90 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 690 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে। তো এই প্রাইস পয়েন্টে এসে অফিসিয়াল হলেও আমরা আশা করি অ্যামোলেড জাতীয় কিছু, অথবা এটার সাথে যদি 120 হার্জ থাকতো তাহলে বোধহয় আরো বেটার ডিল হতে পারতো। তো এইটার যে IPSটা এটা খারাপ না, এটা মোটামুটি ভালোই। লোয়ার চিনটা আরেকটু ন্যারো থাকলে তো দেখতে ভালো লাগতো। আর এর যে পাঁচল কাটআউটটা আছে এটা টপ সেন্টারে, এটার সাইজটা মোটামুটি ওকে আছে। IPS গুলোতে আমরা এমনটাই দেখি। প্লাস এটার কাছ থেকে দেখলেও খুব একটা আপনি ওই যে কি বলে শ্যাডো ইস্যুটা লক্ষ্য করবেন না আর কি। ব্রাইটনেস একটু কম মনে হয়েছে, ইনডোরের জন্য পারফেক্ট, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে আপনার কাছে মনে হবে আরেকটু ব্রাইট হলে ভালো হতো, বিশেষ করে যখন আপনি এই ফোনটা দিয়ে ছবি তুলতে যাবেন তখন কি আপনার মনে হবে এটা একটু স্ট্রাগল করছে। টাচ রেসপন্স ভালো, 90 হার্জটা দেখলাম ঠিকভাবে পুশ করছে, এমনকি আমরা UFO টেস্ট দিয়ে দেখছিলাম সেখানেও দেখলাম এটা ঠিকভাবে পুশ করছে আর কি। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে আর্মশেল গ্লাস। এটা শক্তপোক্ত কতটুকু আসলে আমি শিওর না, তবে যত্নশীল হওয়াই উচিত। এখন এইটার দাম যদি বলি 20,000 টাকা, ওই প্রাইস পয়েন্টে এসে IPS নিয়ে আমি কমপ্লেন করছি না, ওকে ঠিক আছে, বাট 120 হার্জ নিয়ে কমপ্লেন থাকলো। আর যখন কিনা এটার হাইয়েস্ট ভ্যারিয়েন্ট 23,000 টাকা, তখন IPSটা একটু বেমানান লাগছে, বা আমি বলবো ওই ভ্যারিয়েন্টের দাম একটু বেশি হয়ে গেছে আসলে। আর একটু কম, দুইটা ভ্যারিয়েন্ট একটু কম দাম থাকলে পরে ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেনের হয়তো সুযোগ থাকতো না। এখন একটা সুবিধা আছে কি, এই ফোনটা কেনার পরে আপনি গ্রিন লাইনের মালিক হচ্ছেন না, এইটা একটা সুবিধা আর কি। আচ্ছা, সে যাই হোক না কেন, নতুন প্রসেসর রয়েছে MediaTek Helio Z92 Max, একদম লেটেস্ট কিছু, এবং হ্যাঁ এটা আমার হাতে প্রথম স্মার্টফোন এই প্রসেসর যুক্ত। রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14। আর এটাতে কিন্তু র্যাম আছে ওই যে বললাম 8GB, এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসাবে 256 এবং 128। এমনিতে Realme UI কিন্তু বেশ ডিসেন্ট একটা জায়গায় থাকে বলতে পারেন অ্যান্ড্রয়েডের মধ্যে, এবং কোনো ঝই ঝামেলা নেই, বাঘ ভালুক হাতি ঘোড়া দেখাও খুবই কম পাওয়া যায়। বাট বেশ কিছু মাগনা ব্লোটওয়্যার পাওয়া যায়, যা এই ডিভাইসেও আছে। মোর অ্যাপ, মাস্ট প্লে, হট অ্যাপস, হট গেমস, বাওমই কি নাম ভাই রে ভাই, আরো অনেক কিছু আছে এখানে, যেগুলো আপনার প্রয়োজন হবে না ভাই, জাস্ট আনইনস্টল করে ফেলবেন। সেক্ষেত্রে এর UI থেকে একটা ক্লিন ভাইবও আসবে, এমনকি ফোনের উপরে প্রেশারটা কম দিবে, এবং সেটাই করা উচিত হবে। MediaTek Helio Z99 আর MediaTek Helio Z92 এর মাঝে একটা বিস্তর তফাৎ আছে, কিন্তু যদি বলেন কে এগিয়ে আছে, অবশ্যই Z99 এগিয়ে আছে। আর এটাকে আপনি বলতে পারেন ওই যে প্রিভিয়াস জেনারেশন যেগুলো ছিল, লাইক Z88 বা এর পরের যে ভার্সনগুলো, তার থেকে এটা কিঞ্চিত এগিয়ে আছে লেটেস্ট SoC। বাট এটা আবার 12nm এর, যে জায়গায় আবার কিঞ্চিত পিছিয়ে আছে, একটু বেশি ব্যাটারি কনজিউম করবে আর কি। তবে রেগুলার টাস্কিং এ Realme UI এর সাথে Z99 যুক্ত যদি Realme অন্য ডিভাইসের সাথে আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই ডিভাইসটার পারফরমেন্স আলাদা করা মুশকিল হয়ে যায়। মানে ডে টু ডে টাস্কের ক্ষেত্রে, যেমন অ্যাপ থেকে অ্যাপে সুইচ করছেন, আপনি একসাথে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, মাল্টিটাস্কিং এর কথা বলছিলাম, র্যাম ম্যানেজমেন্টের কথা বলছিলাম, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে, এবং আপনার কাছে মনে হবে ওকে ফাইন, আমি Z99 এর মতোই রেজাল্ট পাচ্ছি। বাট আপনি গেমিং এ কিন্তু তেমন রেজাল্ট পাবেন না। গেমিং এর ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন Z99 এর চাইতে এগিয়ে আছে অবশ্যই। আমি মনে করি বেসিক গেমিং এর জন্য এর পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই আছে। তবে আপনি যদি গেমিং এর জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিভাইস নিতে চান, তাহলে আমি বলবো এর চাইতে বেটার প্রসেসর Z99 যুক্ত ডিভাইসই আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেগুলো নিলে বরং আপনার জন্য ভালো। আর এটা থেকে হ্যাঁ ফ্রি ফায়ারও খেলা যায়, লোয়ার সেটিংসে খেললে মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। বাট লং টার্মে এটা মোটামুটি ভালোই হিট জেনারেট করছিল। কিন্তু এই যে দেখুন 23,000 টাকায় এসে যখন আপনি এই প্রসেসরটা পাবেন, তখন আপনার কাছে একটু ছোটই মনে হবে, সেই জায়গায় কিন্তু এটা পিছিয়েই পড়ে।
ক্যামেরা রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন, শেষেতে আরো একটা সহকারী সেন্সর রয়েছে 2, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের শুটার। একদম রিয়েলমি টোনগুলো খুব সুন্দরভাবে দেখছিল। কালার টোনটা ভালো লাগবে আপনাদের কাছে, একটু আইকেসি টাইপের কালার দিচ্ছে, একটু ভাইব্রেন্ট ভিভিড টাইপের, দেখতে সুন্দর লাগে। প্রপার লাইটিং কন্ডিশনের ছবিতে শার্পনেস ডিটেল অন পয়েন্টেই আছে বলা যায়। তবে ডাইনামিক রেঞ্জে আরেকটু ওয়াইডার হওয়া উচিত ছিল, আরেকটু বেটার রেজাল্ট আশা করছিলাম আমি। এমনকি হেভি এক্সপোজার জায়গাগুলোতে ক্যালকুলেশন করতে গিয়ে এটা একটু হিমশিম খেয়ে যায়, সেটা হয়তো আপনি কয়েকটা ছবি দেখলেই টের পাবেন। বাট পারফেক্ট সিনারিওতে যেখানে লাইটিং কন্ডিশন ঠিকঠাক আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই ইউজেবল ফুটেজ বের করা সম্ভব। লো লাইটে বা একটু শ্যাডোর দিকে আপনি ছবিতে ততটা ডিটেল পাবেন না, ইভেন একটু সফটও করে, প্লাস গ্রেনের দেখাও পাওয়া যায়। তবে লো লাইট এরিয়াতে বা রাতে আপনি অবশ্যই নাইট মোড ব্যবহার করার মতো সুবিধা তো পাচ্ছেন। নাইট মোড অন করে নিলে যেটা হয়, আপনাকে একটু বেশ ভালোই টাইম দিতে হবে, মানে শাটার স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি স্টেডি ভাবে তুলতে পারেন তখন কিন্তু ইউজেবল ছবি বের করা সম্ভব হয়। কি ছবিগুলো তখন মোটামুটি শার্প লাগে এবং একটু কন্ট্রাস্টে করে প্রেজেন্ট করে দেখতে ভালোই লাগে। বাট ওই যে শাটার একটু ডিলে আছে, ইভেন ডিলাইটও দেখছিলাম এটা শাটারটা একটু ডিলে দেয়, আর একটু ফাস্ট করা উচিত ছিল। আশা করছি এই বিষয়গুলো ফিক্সেবল এবং ওর আপডেটের মাধ্যমে এগুলো চাইলে হয়তো ফিক্স করতে পারবে। আচ্ছা, পোর্ট্রেট মোড পাবেন, তবে পোর্ট্রেট মোডে 2x এর অপশনটা নেই, ওটা আমি মিস করছি। ওটা থাকলে আরো সুন্দর ছবি পাওয়া যেত শিওর। তো যেটা হয়, এজ ডিরেকশন বেশ ভালোই, কালার টোনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্কিনটা আর কি বিশেষ করে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগতেছে। তবে একটু 2x টা আমি মিস করতেছি, এটাই। আর এজ ডিরেকশন একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাচ পেয়েছি। ওকে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল, এইটাতেও একটা হালকা ওয়ার্ম টোন আপনি লক্ষ্য করবেন, একটু ওয়ার্ম স্কিন দেয়, দেখতে খারাপ লাগছে না এখানেও। এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ওই রিয়ার ক্যামেরার মতোই মনে হয়েছে, এবং আউটডোরে আমরা শার্পনেস ডিটেল ভালো পেলেও ইনডোরের দিকে ততটা ছিল না কিন্তু এই ক্ষেত্রেও। এমনকি একটু লো লাইটের গ্রেনও নিয়ে নিচ্ছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, কিছুটা সফট করেও প্রেজেন্ট করে অ্যাজ ইউজুয়াল অন্য এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোর মতোই। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। এই ভিডিওতে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল আমার মনে হয় বেশ ভালোই। 23000 দিয়ে যদি কিনেন তাহলে আপনার কাছে মনে হবে ভিডিওর জন্য এই জিনিসটা আসলে হলো না, আরো বেটার কিছু দেওয়া দরকার ছিল রিয়েলমির এখানে। ডুয়াল স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা সাউন্ড যদিও একটু বেশি, এটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে কম বাজেটের ফোনের জন্য, তবে ক্লিয়ার সাউন্ডই পাওয়া যায়। আমি আমার এই ডিভাইস থেকে ফুল ভলিউমের ডিসটরশন পাইনি। কথা বলে মজা পাবেন এই ডিভাইসে, কারণ এটার ইয়ারপিসের সাউন্ড আবার ভালো আছে। নেটওয়ার্ক রিসেপশনে কোনো সমস্যা নেই, বোথ কানেকশনে সে জায়গাও ঠিকঠাক পেয়েছি। তবে যে জায়গা আপনাকে আরো বেশি সারপ্রাইজ করবে, এই পাতলা ফোনটার মাঝেই কিন্তু 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সেই। এই কম্বোটা কিন্তু স্ট্যান্ডার্ড, যখন কিনা আপনি 20K প্রাইস পয়েন্টে কিনছেন এই ডিভাইসটা, স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরে দেয় ব্যাটারিটা। আমাদের এই যে হেভি ইউজেস বা টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এটা 8.5 ঘন্টার মতো এসএসডি দিচ্ছে, যেটা মোটেই কম না। একদিন প্লাস টাইম এই ডিভাইস আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমি যতটুকু জানি এই ডিভাইসটা গোল্ড অ্যান্ড ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, আমাদের হাতেরটা অবশ্যই গোল্ড, এটার বোধহয় ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট একটা পাওয়া যায়, তো ওটাও চাইলে দেখতে পারেন। তো আমি শুরুতে যেটা বলছিলাম, একটা ফোন আপনি জাস্ট পানি ঢোকে না এটা দেখে আপনি কিনে ফেলবেন না, আরো বেশ কিছু বিষয় আছে। যেমন দেখুন, এই যে এরকম প্রাইস পয়েন্টে এসে আপনি যদি একটা গেমিং এর জন্য ডিভাইস চয়েস করতে চান, তাহলে এটা আপনাকে মোটেই আমি রিকমেন্ড করছি না বা সাজেশন দিচ্ছি না নেওয়ার জন্য। আবার আপনার যদি AMOLED ডিসপ্লে যুক্ত ফোনেই দরকার হয়, যেটা ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন আরো বেশি ভালো লাগে, তাহলেও কিন্তু এই ডিল আপনার জন্য না। বাট এই ডিল তাহলে কাদের জন্য? যারা রাফ এন্ড টাফ ইউজার, যাদের পানি টেনে ঢোকার একটা পসিবিলিটি থাকতে পারে, একটা ভয় আছে, দীর্ঘদিন একটা ডিভাইস একটু মানে ওইভাবে ব্যবহার করতে চাচ্ছেন, হ্যাঁ তারা চয়েস করতে পারেন। যারা একটা ডিসেন্ট পারফরমেন্স চান, না আমি হেভি গেমিং করবো না, বাট আমার ইউআই থেকে একটা স্মুথ রেজাল্ট চাচ্ছি, তাতেই আমি সন্তুষ্ট আছি, রেগুলার পারফরমেন্স ভালো হলে চলবে এবং র্যাম ম্যানেজমেন্ট একটু ভালো হওয়া চাই, তাদের জন্য ঠিক আছে। মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে, ঠিকঠাক লাইটিং কন্ডিশনে এটা ভালো ছবি দিলে আমি খুশি, তারা এটা দেখতে পারেন। এখন আশা করছি আপনারা ক্লিয়ার এই ফোন কাদের জন্য, কাদের জন্য না। আর যারা আমাদের ওই টেস্টিং এর ভিডিওটা দেখেন নেই, ওটা মাস্ট দেখবেন ভাই, ওটা একটা উড়াধুরা ভিডিও ছিল, হেভি এনজয় করছি এবং মজা লাগছে, এরকম নতুন কিছু করতে, নতুন এক্সপিরিয়েন্স নিতে পারছি, ভালো লাগছে আর কি। এবং ওর উপরে টর্চার করে আমার মজা লাগছে, সত্যি কথা এটাই। আমি ভাবছিলাম যাবে, বাট যাই নাই। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে। ভালো থাকবেন, কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর স্যামসংয়ে কোন কোন ভিডিও আপনারা চান, কোনো সাজেশন যদি থাকে সেগুলো ভাই কেমন দেন না, কোনো কিছু ভালো না লাগলো তো সেটা বলবেন যে স্যাম ভাই এটা করেন, ওইটা করলে ভালো হবে, আমাদের জন্য এটা সুবিধা, এখন এটা দরকার। এগুলো না বললে ভাই, ফিডব্যাক না থাকলে আমরা কেমনে আমাদেরকে আরো ইমপ্রুভ করবো, রাইট? বুঝতে হবে ব্যাপারটা। ভালো থাকুন, বাই বাই।